বেডরুমের ভেতরে শীতলের বডিটা পড়েছিল। তার পোশাক তার শরীর থেকে এমনভাবে সরানো অবস্থায় ছিল যে মেয়েটার গোপনাঙ্গ দেখা যাচ্ছিল বাইরে থেকে। ততক্ষণে শীতলকে আবার ঘরে নিয়ে এসে শুইয়ে রেখে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। আমাদের শরীরের এখানে এই গলায় একটা হাড় থাকে, এই হাড়টা ফ্র্যাকচার অবস্থায় বা ভাঙা অবস্থায় পাওয়া গেছে শীতলের দেহে। ধর্ষণ শব্দটা বাংলা ভাষার একটা পৈশাচিক, নিষ্ঠুর এবং অমানবিক একটা শব্দ, এবং তার থেকেও বেশি অমানবিক নরপিশাচ হলো ধর্ষণকারী। কিন্তু এমন কি ঘটেছিল আমাদের এই বাংলার বুকে যে একজন ধর্ষণকারীর ফাঁসি রোধ করার জন্য সারা দেশের মানুষ পোস্টার হাতে বাইরে বেরিয়েছিল। আইনের অলিতে গলিতে কান পাতলে বিতর্ক যেন ফিসফিস করে কানে কানে বলে যায়, আমি নির্দোষ, আমাকে সবাই মিলে মেরে ফেলছে। এই কথাগুলো ফাঁসি দেওয়ার সময় ওই মানুষটা বলে গেছিল জল্লাদের কানে যে ফাঁসি দিচ্ছিল। চলো বিতর্কের মলাট খুলে ভেতরে ঢোকা যাক। চলুন যাওয়া যাক 90 দশকের কলকাতায়। ভবানীপুরের ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ স্কুল। বছর 18-র এক যুবতী, নাম শীতল পারেখ। নামটা এখানে আমি পাল্টে দিয়েছি অরিজিনাল নামটা, কারণ যেহেতু ধর্ষিতা তার নামটা সামনে আনা উচিত হবে না। শীতল তার মা, বাবা, দাদার সঙ্গে আনন্দ অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোরে থাকত, এবং সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করা হয় ধনঞ্জয় চ্যাটার্জি নামে এই মানুষটাকে। কয়েকদিন ধরেই শীতল তার মা যশোমতী পারেখকে বারবার বলছিল, মা, আমাদের যে সিকিউরিটি গার্ডটা আছে সেটা স্কুলে যাওয়ার সময় আমাকে বিরক্ত করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এমনকি সিনেমায় যাওয়ারও প্রস্তাব দিয়েছিল। স্বাভাবিকভাবেই এই সব কিছু শোনার পর একজন চিন্তিত মা তার হাজব্যান্ড নগর দাস পারেখকে সব কিছু খুলে বলে। শীতলের বাবা যে সিকিউরিটি এজেন্সি থেকে সেই অ্যাপার্টমেন্টেও সিকিউরিটি গার্ডকে রাখা হয়েছিল সেখানে গিয়ে ধনঞ্জয়ের নামে অভিযোগ করে যে আমার মেয়ের পেছনে লাগছে, এরকম এরকম চলছে, সুতরাং আপনারা সম্ভব হলে তাকে চেঞ্জ করে দিন, তার বদলে অন্য একজন সিকিউরিটি গার্ডকে দিন। অভিযোগ পাওয়ার 2 দিন পরে ধনঞ্জয়কে সিকিউরিটি এজেন্সি থেকে জানিয়ে দেওয়া হয়, তুমি আগামী 5ই মার্চ থেকে আনন্দ অ্যাপার্টমেন্টে আর সিকিউরিটি গার্ডের চাকরি করছো না, তোমাকে অন্য একটা অ্যাপার্টমেন্টে বদলি করে দেওয়া হলো, এবং আনন্দ অ্যাপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয় সিকিউরিটি গার্ড হিসাবে বিজয় থাপা নামে একটা লোককে। কিন্তু দেখা যায় 5ই মার্চ সকালবেলাতেও ধনঞ্জয় আবার আনন্দ অ্যাপার্টমেন্টে আসে এবং সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডিউটিও করে। এদিন সকালবেলা শীতলের বাবা অফিসে চলে যায়, দাদা কলেজে চলে যায়, এবং শীতলের সেদিন পরীক্ষা ছিল স্কুলে। শীতল স্কুল থেকে বাড়ি ফিরে আসে দুপুর 1টা নাগাদ, এবং বিকেল 5:30টার সময় শীতলের মা যশোমতী কাছেই একটা লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিতে বাইরে বেরিয়ে যান। একা ছিল শীতল সেই সময়। ঠিক সেই সময় ধনঞ্জয় আবার আনন্দ অ্যাপার্টমেন্টে ফিরে আসে, এবং সেখানে থাকা আরেকজন সিকিউরিটি গার্ড যার নাম দশরথ মুর্মু তাকে বলে যে সে শীতলদের ফ্ল্যাটে যাচ্ছে। কেন? কারণ তাকে একটা টেলিফোন করতে হবে তাদের অফিসে, এবং যেহেতু সেই সময় মোবাইল ফোনের অ্যাভেলেবিলিটি ছিল না সেহেতু তাকে ল্যান্ডফোন থেকে ফোন করতে হবে, এবং এই কারণে শীতলদের ফ্ল্যাটে যায় সে। দশরথ তাকে বাধা দেয় না। বিকেল 5:45 নাগাদ ধনঞ্জয় যে সিকিউরিটি অফিসে চাকরি করত সেখানকার একজন সুপারভাইজার এটা দেখার জন্য আসে যে ধনঞ্জয় কি সত্যিই কাজে যোগ দিয়েছে অন্য বিল্ডিংয়ে, এবং সে এসে দশরথের কাছে জানতে পারে যে শীতলদের ফ্ল্যাটে ধনঞ্জয় গেছে কোনো একটা টেলিফোন করার জন্য। খটকা লাগে ব্যাপারটা, কারণ 2 দিন আগেই তো শীতলের বাবা ধনঞ্জয়কে নিয়ে অভিযোগ করেছিল, এবং ধনঞ্জয় তাদের ফ্ল্যাটে কি করছে। সে দশরথকে পাঠায় ধনঞ্জয়কে ডেকে নিয়ে আসার জন্য। ধনঞ্জয়ের নাম ধরে নিচে থেকে চিৎকার করলে ওপরে 3 তলার ব্যালকনি থেকে ধনঞ্জয় সাড়া দেয়, আমি আসছি। মিনিট 2-এর মধ্যে ধনঞ্জয় নিচে নেমে আসে এবং সেই সুপারভাইজারের সঙ্গে কথা বলে। সে তাকে রিকোয়েস্ট করে যাতে তাকে এই বিল্ডিংয়েই সিকিউরিটি গার্ডের কাজ দেওয়া হয়, কিন্তু যেহেতু ধনঞ্জয়ের নামে অভিযোগ ছিল সুতরাং সুপারভাইজার তার এই অনুরোধ মেনে নেয় না, এবং তাকে পরের দিন থেকে অন্য বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতে বলে। ধনঞ্জয় সেখান থেকে চলে যায়। সন্ধে 6:05 শীতলের মা পুজো দিয়ে বাড়িতে ফিরে এসে লিফট অপারেটরের কাছে জানতে পারে ধনঞ্জয় নাকি তাদের ফ্ল্যাটে গিয়েছিল কিছুক্ষণ আগে। শীতলের মা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি নিজেদের ফ্ল্যাটের দরজায় গিয়ে পৌঁছয়, এবং বারবার বেল টেপার পরেও ভেতর থেকে শীতল কিন্তু দরজা খোলে না। শীতলের মা শীতলের কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাক দেয়, এবং মুহূর্তের মধ্যে সেখানে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। সবাই মিলে দরজা খুলে ভেতরে গিয়ে দেখে শীতলের বেডরুমের দরজাটা খোলা ছিল। বেডরুমের ভেতরে শীতলের বডিটা পড়েছিল। তার পোশাক তার শরীর থেকে এমনভাবে সরানো অবস্থায় ছিল যে মেয়েটার গোপনাঙ্গ দেখা যাচ্ছিল বাইরে থেকে, এবং শীতলের মাথার থেকে মেঝে পর্যন্ত রক্ত ঝরে পড়ছিল। চোখে মুখে প্রচুর আঘাতের চিহ্ন ছিল, এমনকি ওখানে থাকা দোলনার মধ্যেও রক্তের দাগ লেগেছিল। শীতলের মা শীতলের মৃতদেহটাকে নিজের কোলে তুলে লিফট পর্যন্ত টেনে নিয়ে আসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে প্রতিবেশীদের ডাকা একজন ডাক্তার নিজেই সেখানে উপস্থিত ছিল। তিনি লিফটের মধ্যেই পরীক্ষা করে দেখেন আর জানান শীতল মারা গেছে। ঘটনাটা শীতলের বাবাকে 7টা নাগাদ জানানো হয়।
ততক্ষণে শীতলকে আবার ঘরে নিয়ে এসে শুইয়ে রেখে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। রাত 8:30টার সময় শীতলের বাবা নিজের ভবানীপুরের ফ্ল্যাটে পৌঁছে ভবানীপুর পুলিশ স্টেশনে ফোন করে সমস্ত ঘটনা জানান। একটু পরেই পুলিশ আসে। সাব ইন্সপেক্টর গুরুপদ সোম। তদন্ত শুরু হয়। ভিকটিমের ঘর থেকে মাটিতে পড়ে থাকা একটা ভাঙা রক্তমাখা চেন, একটা ক্রিম কালারের বোতাম, ছেঁড়া আন্ডারগার্মেন্টস আর আরও অন্যান্য জিনিসকে সিজ করে নেওয়া হয় এবং কিছু সাক্ষীদের দাবিকেও রেকর্ড করে নেওয়া হয়। শুরু হয়ে যায় এই ঘটনার প্রধান অভিযুক্ত ধনঞ্জয়কে খুঁজে বের করার কাজ। 12ই মার্চ 1990 গ্রামের বাড়ি থেকে ধনঞ্জয়কে পুলিশ অ্যারেস্ট করে। ক্রাইম করার সময় সে যে পোশাকটা পরেছিল সেই পোশাকটাও উদ্ধার করা হয়। এছাড়াও শীতলদের ফ্ল্যাট থেকে চুরি যাওয়া একটা ঘড়িও তার কাছে পাওয়া যায়। ট্রায়ালের সময় ধনঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করে আর বলে তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। ধনঞ্জয়ের দাবি ছিল সেদিন ঘটনার সময় সে ডিউটি করার পরে একটা সিনেমায় গিয়েছিল এবং তারপরে তার ছোট ভাইয়ের একটা অনুষ্ঠানের জন্য কিছু ফল কিনেছিল এবং এরপর ফল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে দাবি করে তার কাছ থেকে যেসব জিনিস উদ্ধার করা হয়েছে সেই সব কিছু মিথ্যে। তবে ধনঞ্জয় নিজের পক্ষে সেরকম কোনো প্রমাণ দিতে পারে না। শীতলের দেহ পোস্টমর্টেম করা হয় এবং এটা হলো শীতলের পোস্টমর্টেমের অরিজিনাল কপি। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় যে শীতল পারেখের দেহে যৌন মিলনের চিহ্ন পাওয়া গেছে এবং এছাড়াও তার বডিতে এবং মুখে মোট 21টা আঘাতের চিহ্ন ছিল। এবং এছাড়াও সবথেকে জঘন্য ব্যাপার হলো আমাদের শরীরের এখানে এই গলায় একটা হাড় থাকে। এই হাড়টা ফ্র্যাকচার অবস্থায় বা ভাঙা অবস্থায় পাওয়া গেছে শীতলের দেহে। যেহেতু ধনঞ্জয় সপক্ষে কোনো প্রমাণই ছিল না, সব প্রমাণ ছিল ধনঞ্জয়ের বিপক্ষে, সুতরাং আদালত ধনঞ্জয়কে শীতল পারেখের খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং এই ক্রাইমটাকে, অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে, এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার কেসেসের মধ্যে ধরা হয়। এরপরেও এই মামলা চলতেই থাকে এবং 14 বছর জেলে কাটানোর পর 2004 সালের 14ই আগস্ট ধনঞ্জয়ের ফাঁসি দেওয়া হয় আলিপুর জেলে। জেলে কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার সময় যিনি ফাঁসির দড়ি টানেন, অর্থাৎ ফাঁসুড়ে, তো যেই ফাঁসুড়ে ধনঞ্জয়ের ফাঁসির দড়ি টেনেছিল তাকে মৃত্যুর সময় ধনঞ্জয় বলে গিয়েছিল, আমি নির্দোষ, এরা সবাই মিলে আমাকে মেরে ফেলছে। অবাক ব্যাপার, কারণ সাধারণত কোনো ফাঁসির আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় ঠিক তার আগের মুহূর্তে সেই আসামি নিজের সমস্ত দোষ স্বীকার করে নেয় এবং ওপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটাও উল্টো ছিল। ধনঞ্জয় ফাঁসির আগ মুহূর্ত পর্যন্ত এটাই বলে গিয়েছিল যে আমি নির্দোষ, আমাকে সবাই মিলে মেরে ফেলছে। আইনের হিসেব অনুযায়ী ধনঞ্জয়ের মৃত্যুর পর এই কেসটা এখানেই সমাপ্ত হয়ে যাওয়ার কথা। শীতল পারেখের খুন ধর্ষণ ঘটনা এখানেই সমাপ্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এখান থেকে তো শুরু ছিল। পরিস্থিতি অন্যরকম হয়ে ওঠে, বিতর্ক দানা বাঁধে। ধনঞ্জয় কি সত্যি খুন ধর্ষণ করেছিল নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য এক রহস্য? এই সময়, অর্থাৎ ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে যখন কথা চলছিল, এই সময় কিছু মানবাধিকার সংগঠন ছিল যারা কিনা এই ফাঁসির বিরুদ্ধে ছিল। প্রচুর মানুষ ধনঞ্জয়ের ফাঁসির বিরুদ্ধে মোমবাতি নিয়ে অ্যান্টি ডেথ পেনাল্টি ব্যানার নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। তারা সবাই চাইছিল ধনঞ্জয় যাতে ফাঁসি না হয়। হিউম্যান রাইটস অর্গানাইজেশন আর বিশপস কলেজের কিছু ছাত্রছাত্রী আলিপুর জেলের সামনে রাত জেগে প্রতিবাদ জানিয়েছিল, যেখানে সে ফাঁসিটা দেওয়া হয়েছিল। এবং এই প্রতিবাদ কিন্তু শুধুমাত্র ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি রদ করার জন্য ছিল না। বিশ্বের 120টা দেশ ফাঁসির সাজা তুলে নিয়েছে, তাহলে ভারত কেন তুলছে না? এটারও প্রতিবাদ চলছিল এই প্রতিবাদ মিছিলের মধ্যে। এবং এই প্রতিবাদের আগুনটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। অনেক জায়গায় অনেক মানুষ ধনঞ্জয়ের ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন এবং কিছু প্রতিবাদকারী জেলের সামনে বসে রাতভর উই শ্যাল ওভারকাম গানটা গেয়ে প্রতিবাদ করে। তো যাই হোক, ধনঞ্জয়ের ফাঁসি হয়ে যাওয়ার পর এই ঘটনা কিন্তু দিকে দিকে আবার মাথাচাড়া দিতে শুরু করলো যে ধনঞ্জয় কি সত্যি দোষী ছিল। কারণ ধনঞ্জয় যে দোষী ছিল সেটা সপক্ষেও কিন্তু স্ট্রং কোনো প্রমাণ ছিল না। এবং এছাড়াও কিছু যুক্তি ছিল যেগুলো বারবার বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তুলে দিচ্ছিল। সেগুলো কি ছিল? 2015 সালে কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক প্রবাল চৌধুরী এবং দেবাশিস সেনগুপ্ত ধনঞ্জয় চ্যাটার্জির কেসটাকে আবার রিওপেন করেন এবং তারা ধনঞ্জয় চ্যাটার্জির বিরুদ্ধে ওঠা রেপ এবং মার্ডারের অভিযোগ নিয়ে কিছু সন্দেহ তুলে ধরেন। তারা তাদের রিপোর্টে কতগুলো যুক্তি তুলে ধরেছিলেন। 1, পোস্টমর্টেম রিপোর্টে দেখানো হয়েছিল যে ভিকটিম অর্থাৎ শীতল পারেখ অনেক প্রতিরোধ করেছিল ধর্ষণ হওয়ার সময় এবং শীতলের হাতে আঘাত আর রক্ত পাওয়া গিয়েছিল, যার থেকে বোঝা যায় সে আক্রমণকারীর উপর আঘাত করেছিল। কিন্তু যখন ধনঞ্জয় সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে বাকিদের সঙ্গে দেখা করে তখন সাক্ষীরা কেউই কিন্তু ধনঞ্জয়ের মুখে বা শরীরে
কোনো স্ক্র্যাচেস বা রক্তের দাগ দেখতে পায়নি। তো পোস্টমর্টেম রিপোর্টে যদি এটা বলা হয়ে থাকে যে শীতল পারেখকে ধর্ষণের সময় সে অত্যন্ত শক্তভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল, অর্থাৎ যে তাকে ধর্ষণ করছিল বা খুন করছিল তার দিকেও সে হামলা করেছিল নিজেকে বাঁচানোর জন্য, তাহলে ধনঞ্জয়ের চোখে মুখে কোনো আঘাতের চিহ্ন কেন নেই? এমনকি শীতল পারেখকে যখন উদ্ধার করা হয় তার দেহের বিভিন্ন জায়গায় রক্ত, দোলনায় রক্ত, ঘরের মেঝেতে রক্ত, কিন্তু অবাক ব্যাপার, ধনঞ্জয় যে জামাকাপড় পরেছিল তাতে কিন্তু রক্তের ছিটে ফোটা দাগও দেখা যায়নি। এমনকি যিনি ফরেন্সিক টেস্ট করেছিলেন তিনিও কিন্তু ধনঞ্জয়ের শার্ট বা প্যান্টে রক্তের কোনো স্যাম্পলই পাননি। এবং সব থেকে অবাক করে দেওয়ার মতো ব্যাপার, যেই মানুষটা একজনকে ধর্ষণ করছে, খুন করছে, তার শরীরে তার জামা কাপড়ে সেই ধর্ষণকারীর কোনো ফিঙ্গারপ্রিন্টই নেই। আমি যদি এই জামাটাকে হাত দিয়ে টাচ করি বা আমার এখানে টাচ করি, এখানে ফিঙ্গারপ্রিন্ট থেকে যাবে, কিন্তু শীতল পারেখের দেহের মধ্যে ধনঞ্জয়ের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়াই যায়নি। তাহলে ফাঁসি কিসের জন্য? নাম্বার 2, ধনঞ্জয়ের ব্যালকনিতে উপস্থিতি নিয়ে সিকিউরিটি গার্ড জানিয়েছিল যে সে বিকেল 5:45-এ ধনঞ্জয়কে ব্যালকনিতে ডাকেন। তবে লিফটম্যান বলেছিল সে একই সময় নাকি ধনঞ্জয়কে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখে। শুরুতে লিফটম্যান সিকিউরিটি গার্ডের কথার সাথে একমত ছিলেন, কিন্তু পরবর্তীতে দুজনের বয়ান অর্থাৎ লিফটম্যান আর সিকিউরিটি গার্ডের বয়ান কিন্তু মেলে না, তাদের বয়ান পাল্টে যায়। নাম্বার 3, সাক্ষীদের কথা মতো ধনঞ্জয় বিকেল 5:25-এ বিল্ডিংয়ে ঢোকে এবং 5:45-এ বিল্ডিং থেকে বেরিয়ে যায়, এবং এই সময়ের মধ্যে সে সিকিউরিটি গার্ডের সঙ্গেও কথা বলে। সুতরাং তার হাতে 20 মিনিটেরও কম সময় ছিল। এতটুকু সময়ের মধ্যে তাকে অ্যাপার্টমেন্টে ঢুকতে হবে, সেই ভিকটিমকে অর্থাৎ শীতল পারেখকে কাবু করতে হবে, খুন, ধর্ষণ এই সমস্ত কিছু করার পর আলমারি থেকে ঘড়ি চুরি করতে হবে, এবং তারপরে সব কিছু দাগ টাক মিটিয়ে সব কিছু সেরে এমনভাবে বেরিয়ে আসতে হবে যেন তার শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই। এত কিছু করা 20 মিনিটের মধ্যে সম্ভব নয়, বেশ অস্বাভাবিক ব্যাপার। নাম্বার 4, ফরেন্সিক প্রমাণে বলা হয়েছিল ভিকটিম অর্থাৎ শীতল পারেখের আন্ডারগার্মেন্টস থেকে শুক্রাণুর দাগ পাওয়া গেছিল, এবং সেই শুক্রাণু ধনঞ্জয়ের কিনা তা পরীক্ষা করার কোনো ব্যবস্থাই করা হয়নি। এবং ঘটনাস্থলে শীতল পারেখ ছাড়াও অন্য একটা রক্তের স্যাম্পলও পাওয়া গেছিল। পরীক্ষা করে বলা হয়েছিল সেই রক্ত ধনঞ্জয়ের নয়, এবং সেই রক্তের কোনো ডিএনএ টেস্টও করা হয়নি যাতে বোঝা যায় যে ধনঞ্জয় কি সেই খুন এবং ধর্ষণটা করেছিল। নাম্বার 5, শীতল পারেখের শরীরে যৌন সম্পর্ক হয়েছিল এটার প্রমাণ পাওয়া যায়, কিন্তু তার যৌনাঙ্গের আশেপাশে কোনো রকম কোনো আঘাতের চিহ্নই ছিল না। যা আঘাতের চিহ্ন ছিল তার মুখে, চোখে এবং শরীরে। যদি ধর্ষণ হয় তাহলে যৌনাঙ্গের আশেপাশে কোনো না কোনো ক্ষতর সৃষ্টি হবে। এই ব্যাপারেও এই রিপোর্টে সন্দেহ প্রকাশ করা হয়। অনেকে বলে থাকেন ধনঞ্জয়ের কেসটা ধনঞ্জয়ের তরফ থেকে ঠিকমতো লড়াই হয়নি, কারণ উপযুক্ত রিসোর্সের অভাব ছিল, এবং একই সাথে এখনকার দিনে যে টেকনোলজি আছে সেই টেকনোলজির অভাব ছিল তখন। কারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস এড়িয়ে গেছিল সবাই, সেটা কি? শীতলের পেটের মধ্যে আনডাইজেস্টেড অর্থাৎ হজম না হওয়া 100 গ্রাম খাবার পাওয়া গেছিল। সেই খাবারটা সে কখন খেয়েছিল এটার সময়টা যদি জানা যেত তাহলে হয়তো এই কেসটার রেজাল্ট অন্য কিছু বেরোতো। এছাড়াও আরেকটা থিওরি অনুযায়ী শীতল পারেখের মাকেও সন্দেহ করা হয়। বলা হয় শীতল পারেখের মা জানতে পারে তার মেয়ে শীতলের সঙ্গে অন্য একজনের সম্পর্ক আছে, এবং তারপর পরিবারের সম্মান রক্ষার্থে সে তার নিজের মেয়েকেই খুন করে এবং মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এবং এই জন্য সে যখন মন্দির থেকে ফিরে আসার পর তার মেয়ে যখন সারা শব্দ দিচ্ছিল না, সে একবারও দরজা ভাঙার চেষ্টা করেনি। সে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসেছিল প্রথমে, যাতে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পায় তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে, যদিও এই থিওরি সপক্ষে কোনো প্রমাণ নেই। এমনকি আরেকটা অদ্ভুত ঘটনা হলো, এই ঘটনার মাত্র 6 মাসের মধ্যে শীতলের পুরো পরিবার মুম্বাইয়ে চলে যায় কলকাতা ছেড়ে। এমনকি কোর্টেও শীতলের মা বারবার হাজিরা এড়িয়ে গেছিল, এবং কোর্ট এতটাই বিরক্ত হয় যে একবার তাকে কয়েক ঘন্টার মধ্যেই কোর্টে উপস্থিত হতে বাধ্য করা হয়েছিল। এবং কোর্টে উপস্থিত হওয়ার পর দেখা যায় শীতলের মায়ের আগের দেওয়া পুলিশের কাছে বক্তব্য এবং এখনকার দেওয়া বক্তব্য দুটোর মধ্যে প্রচুর অমিল আছে। মৃতদেহ ঠিক কোথায় কী অবস্থায় পাওয়া গেছিল এবং তিনি কখন মন্দিরে গিয়েছিলেন, এই সমস্ত কথার মধ্যে আগের কথার এবং পরের কথার পার্থক্য ছিল প্রচুর। এবং এই সমস্ত কিছুকে যদি খোলা চোখের সামনে রেখে বিচার করা যায়, একটা জিনিসে কিন্তু কোয়েশ্চেন মার্ক উঠতে বাধ্য। খুন এবং ধর্ষণের ঘটনায় ধনঞ্জয় চট্টোপাধ্যায় কি সত্যিই দোষী ছিল নাকি ছিল না? সত্যিই কি একজন ধর্ষণকারী তার প্রাপ্য শাস্তি পেয়েছে, নাকি একটা নির্দোষ মানুষের বলি হয়ে গেল কোনো এক রহস্যের অন্তরালে? ধর্ষণ নিঃসন্দেহে একটা অমানবিক এবং জঘন্যতম ঘটনা, এবং আমার মতে, আমার ব্যক্তিগত মত অনুযায়ী ধর্ষণের আসামিদের এমন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। কিন্তু কখনোই কোনো অপরাধের ক্ষেত্রে এমন হওয়া উচিত না যে কোনো মানুষের ঠিকমতো বিচারই হয়নি বা একটা নির্দোষ মানুষ শুধু আইনের বলি হয়ে গেল। সত্যি ধনঞ্জয় দোষী ছিল কি ছিল না সেটা আজও একটা রহস্যই হয়ে থেকে গেছে, কিন্তু ধনঞ্জয়ের মৃত্যু কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। সাবস্ক্রাইব বা লাইক করতে বলছি না,
শুধুমাত্র এতটুকু বলবো, যদি মনে হয় ভিডিওটা কাজের, তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।